সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক শেষে আজই বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। এদিকে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে কি জনসম্মুখের আড়ালে কিছু ঘটছে, এমন প্রশ্ন রয়েছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় আড়ালে কি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, ছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি বিএনপির। নিরপেক্ষ নির্বাচনের জন্য 3 উপদেষ্টা সরিয়ে দেয়ার আহ্বান। দ্রুত রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কাটার আশা জামায়াতের। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হাসানের মরদেহ ঢাকায়। 2 উপদেষ্টার শ্রদ্ধা। কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা। শায়ান এফ রহমান সহ হাসিনার ঘনিষ্ঠ 2 জনের লন্ডনের সম্পত্তি জব্দ। আনিসুল হকের সহযোগীর বিরুদ্ধে দুদকের মামলা। উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। পুঁজিবাজারকে ক্যাসিনো আখ্যা বিএনপি নেতা আমির খসরুর। অনিয়মের বিচার না করায় নিঃস্ব অনেকে, বললেন দেবপ্রিয়। পাচারের সম্পদ দ্রুত ফেরানোর আশ্বাস গভর্নরের। আমরা আলোচনায় আসতে চাই প্রথমে নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি। আপনার কাছে প্রশ্ন, আপনাদের দল অর্থাৎ বিএনপি কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেরিয়েছেন এবং তারপর একটি সংবাদ সম্মেলনও করেছেন। সেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি করেছেন আপনাদের দলের পক্ষ থেকে। এটা তো বরাবরই করে আসছেন। পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন আপনারা অর্থাৎ বিএনপি। বিতর্কিত উপদেষ্টা কাদেরকে মনে করছেন, কেন মনে করছেন? সহজ প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, 30শে ডিসেম্বরের মধ্যে, এটা বিএনপির অনেক পুরানো কথা। বিএনপি ওই জায়গাতেই আছেন যেটা বর্তমান সরকার, উনি বিভিন্ন জায়গায় ঘুরছেন নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু আমরা আমাদের জায়গা মতোই আছি। তো এটা আমরা মনে করি যে একটা দেশ চালানো যদি টার্গেট থাকে, একটা দেশের মানুষকে নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে কথা এবং কাজের মধ্যে মিল থাকা উচিত। আমি মনে করি, আপনার মাধ্যমে আমি বলতে চাই যে এই সরকার, বর্তমান সরকার অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এই টানাপোড়ন থেকে যেন শিক্ষা নেয়। কেউই তো আমরা অতীত থেকে শিক্ষা নিই না, বর্তমান থেকেও যেন উনি শিক্ষা নেয়। উনি ওনার জায়গা থেকে যেন সরে আসে। ওনাকে যে মানুষ বলছে বিদেশিদের সরকার, সেটা প্রমাণ করুক উনি বাংলাদেশিদের জন্য একটা একদম খুব সত্তর একটা নির্বাচন দিয়ে, বরং আরও 3 মাসে এগিয়ে আনতে পারে। কারণ কথা এমনও হয়েছে যে চাইলেই 3 মাসে নির্বাচন করা যায়। তত্ত্বাবধায়ক সরকাররা কিন্তু বারবারই এটা প্রমাণ করেছে এবং খুব ভালো নির্বাচন হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে। 54 বছরের ইতিহাসে 2-3 বার যে নির্বাচন হয়েছে, অনেক ভালো নির্বাচন হয়েছে। তাদের মানুষ সম্মান করেছে। তারা এই পৃথিবীতে সম্মান নিয়ে, যারা যারা চলে গেছেন পৃথিবী ছেড়ে, সম্মান নিয়ে গেছেন। যারা আছেন এখনও সম্মান নিয়ে আছেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে উনিও সম্মানিত লোক, প্রধান উপদেষ্টা। উনি দেশে বিদেশে অত্যন্ত পরিচিত, বিরলদের একজন উনি। ওনার পুরস্কারের ভান্ডার এত শক্তিশালী। সেই জায়গা থেকে আমরা বলবো যে উনি যেন ওনার জায়গায়, উনি ওনার সেই সুনামটা রক্ষা করে এবং বাংলাদেশের জনগণকে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করে নির্বাচনটা যেন দেয়, গণতন্ত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে। এই গণতন্ত্রকে নিয়েই কিন্তু, এই নির্বাচনকে নিয়ে এত যুদ্ধ আমাদের, এত কিছু, 5ই আগস্ট। অথচ ক্ষমতায় বসে ওনারা আবারও বলছে, আজকেও গতকালকেও বলেছে ওনাদের একজন উপদেষ্টা, যে আমরা তো একটা কাজ নিয়ে আসিনি, শুধু নির্বাচন নিয়ে আসিনি, আমরা 3টা কাজ নিয়ে এসেছি। আমরা সংস্কার এবং বিচার,
বিচার চলবে না তা তো বলা হয় না, বরং ওনারাই বিচার করছেন না। ওনারা যদি 5ই আগস্ট থেকে পতিত আওয়ামী লীগদের অ্যারেস্ট করতেন এবং বিচারের আওতায় আনতেন, তাহলে বাংলাদেশে আজকে এত আপনার ঘোলা পরিবেশটা দেখতে হতো না। যে একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশ চলতো, তাহলে সকালে বিকালে সন্ধ্যা রাতে এই এ আছে তো ও নাই, ও আছে তো সে নাই, এটা শুনতে হতো না। এই জায়গায় বলতে চাই যে বিচার ওনারা চালু করেছেন, যেটা বিচার চলতে থাক। বিচার নির্বাচিত সরকারের হাতে এসে বিচার পন্থাটা বেশ লম্বা, চাইলে আমি 7 দিনে বিচার কার্য সমাপন করতে পারি না। একদম বুঝতে পারছি, কিন্তু বিষয়টা এমন যে আসলে অন্তর্বর্তী সরকার তো বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা, আপনারা চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে। কিন্তু উদ্গ্রীব যদি বলা হয়, মানে উদ্গ্রীবের কথা বলতে চাই যে মানে খুব দ্রুত, যেমন আপনি চাচ্ছেন যে 3 মাসের মধ্যেও সম্ভব, অক্টোবরের মধ্যে চাইলে ইলেকশন নিয়ে আসতে পারে। এত উদ্গ্রীব তো আসলে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল হচ্ছে না, মানে বিএনপি তো একমাত্র স্টেক হোল্ডার না। একমাত্র স্টেক হোল্ডার না, এটাও যেমন সত্যি কথা। বিএনপির একটা ওয়ার্ডে যত মানুষ হয়, একটা ওয়ার্ড বা একটা ইউপির একটা ওয়ার্ড বা আপনার শহরের একটা ওয়ার্ডে অনেক রাজনৈতিক দলের তার অর্ধেকের অর্ধেক মানুষও হয় না, যার প্রমাণ আমরা নির্বাচন কমিশন ঘেরাওয়ে দেখলাম, আমরা যার প্রমাণ পহেলা আপনার বৈশাখে দেখলাম এবং পহেলা মেতে আমরা দেখলাম। তো এই জায়গায় বলছি যে সব যে দলগুলো পার্সেন্টেজ ভোটের আশা করে, যে পার্সেন্টেজ ভোট পেলে 1-2টা আসন পেতে পারে, আর সেইখানে বিএনপির মতো একটা দল কাকে বাদ দিয়ে কাকে দিবে, যাকেই দেখ, আমি এটাতে আমি অহংকার নিচ্ছি না, আমি কথা বাস্তবতার নিরিখে আমি কথা বলছি। তাহলে বিএনপি যে কথাটা বলবে, অন্যরা তো সুযোগ পাচ্ছে। লাইক এক একটা দল আছে যারা ইলেকশনে না গেলে তাদের বেশি সুবিধা, তারা রেশিও অনুযায়ী অনেক কিছু পেয়ে গেছে অলরেডি, এবং তারা কখনো আগামী 10-20-50 বছরের মধ্যে আপনার সরকারে যাওয়ার মতো তাদের অবস্থা নাই, কিন্তু সরকারে না গেলে তাদের লাভ হচ্ছে। আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখানোর দরকার পড়বে না, আপনি নিশ্চয়ই বুঝেন তারা কেন নির্বাচন চাইবে ওইভাবে। তাদের তো এখনই অনেক বেশি লাভ। ধরুন যে যারা আসলে জুলাই মাসে গণঅভ্যুত্থানকে আসলে নেতৃত্ব দিয়েছে, তাদেরও একটা সে আছে, তারাও তো আসলে এত উদ্গ্রীব না। আমরা তো সেকে সম্মান দিচ্ছি, সম্মান দেওয়ার ক্ষেত্রে আপনার সেকে সম্মান দিচ্ছি। কিসের জন্য আন্দোলনটা, কিসের জন্য হয়েছিল? গণতন্ত্রের জন্য। তারা এখন যদি আগে সরকারের মতো, পতিত সরকারের মতো যদি অগণতান্ত্রিক কথা বলে, আপনারা সেটাকে কি মেনে নেবেন? এই কথাটা 9 মাস চলে গেছে, 10 মাসে পড়লো বলে। আপনার প্রায় 1 বছর হয়ে গেল একটা দেশে নির্বাচনের কোনো নামগন্ধ নাই, এবং তারা দাপটের সাথে কথা বলছে যে আগে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। এটা তো হতে পারে না, এইটা হতে পারে না একটা দেশে। আগে নির্বাচন, এবং যেগুলো চলছে, আমরা তো সংস্কারকে না করি নাই, আমরা তো বিচার কার্যকে না করি নাই, আমরা বরং সহযোগিতা করতে চাচ্ছি। বুঝতে পারছি। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের কেন 2 উপদেষ্টাকে বিতর্কিত মনে হয়, আপনি নিশ্চয়ই পরবর্তী উত্তর দিবেন। আমি প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে নির্বাচনের সময় নিয়ে যে জলঘোলা হচ্ছে, এবং প্রধান উপদেষ্টার বা উপদেষ্টা পরিষদের যে বৈঠক, তারপরে যেটা বলা হয়েছে একদমই স্পষ্ট করে যে দায়িত্ব পালন অসম্ভব করে তুলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অর্থাৎ আপনি কি আসলে মনে করেন যে আড়ালে কিছু হচ্ছে কিনা, বা জনসম্মুখে আসার যেই কথাগুলো বলছে জনসম্মুখের সামনে নিয়ে আসবে অন্তর্বর্তী সরকার, কিছু কি আড়ালে চলছে এমন মনে হচ্ছে? না, আপনি বলছিলেন যে সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলেছে, তারা বলছে এই বিষয়টাকে নিয়ে। আমার বিবেচনায় যে যদি অসম্ভব করে তোলাটা ওনারা মনে করে থাকেন, তাহলে ওনাদের কর্মকাণ্ডই আমি বলবো যে এই সংকট তৈরি করেছে। আমার পরিষ্কার বক্তব্য। কেন? খুব ছোট করে বললে যে প্রথমত ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকার, এ নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এবং ওনারাই বলছেন, ওনারা যে শপথ নিয়েছেন তাতে আমাদের সুপ্রিম কোর্টের পুরো বিভাগের, তাই তো আপিল বিভাগ, তার যে ভার্ডিক, এটাই আপনি চাইলে নিশ্চয়ই আপনার কাছে আছে, আমার কাছে আছে, এখনও আমি দেখাইতে পারি, কারণ এখন মোবাইলের যুগ আছে। তাতে তাদের কতগুলো রুটিন কাজ করার কথা, এবং রাজনৈতিক দল অন্যদেরকে আস্থায় নিয়ে কোন কাজটা করা যায়। নির্বাচন আর এটা ন্যাচারাল আর বলার দরকার নেই, কারণ এত বড় আন্দোলন, যে আন্দোলনটা অবশ্যই জুলাই আগস্টের তুঙ্গে তোলার ক্ষেত্রে আমাদের ছাত্র বন্ধুরা অন্যদের অনন্য ভূমিকা ছিল, কিন্তু আন্দোলনটা তো 1 যুগেরও বেশি সময় ধরে, যেটাকে একটা ভিত্তি রচনা করা হয়েছিল তার মধ্য দিয়ে। তাহলে আন্দোলনটা টোটাল আন্দোলন, এবং তার একটা অন্যতম ছিল, কারণ শেখ হাসিনা অনেকগুলো যে অপকর্মগুলো করেছে তার মধ্যে অন্যতম বড় হচ্ছে একেবারে ভোটার অধিকার ধ্বংস করে দিয়েছিল। তাহলে একটা ফেয়ার ভোট করা,
তাহলে ওনারা শুরুতেই, আমরা এই কথাটা ওনাদের সামনে বলেছি, 12ই অগাস্ট বলেছি, 5ই অক্টোবরও বলেছি, আমি চলে যাচ্ছি 2024-এর, আর সময় থাকলে আরও বলা যাবে, পরিষ্কার বলেছি আপনারা আসছেন এবং মনে রাখতে হবে কোনো গোষ্ঠী বা দল জয়ী হয় নাই। সুতরাং আপনারা একটা সুনির্দিষ্ট টার্গেট ঠিক করে যাতে করে ভালো নির্বাচন করা যায়, তার জন্য যা যা সংস্কার করা দরকার সেইটা করে এই পথে হাঁটেন এবং রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে। আমার ধারণা, আপনি ধারণা প্রমাণ করে দিতে পারি, দেখবেন যে প্রধানত রাজনৈতিক দলগুলো কোনো রাস্তায় সবসময় নেন নাই। দেখছেন এই যে মাঝে মধ্যে মিটিং টিটিং ডাকে, আমাদেরও ডাকে, যাই হয়তো এরপরে যখন ডাকবে যাব, কিন্তু এটা একটা ইস্যুকে ধরে, কিন্তু নিয়মিত পুরো আলাপ আলোচনার জন্য এই পর্যন্ত কখনো হয়নি। বিএনপি হয়েছে কিনা বিএনপি নেতারা বলতে পারবেন, উনি বলতে পারবেন, আর আমাদের হয় আমিও জানি, তা সেদিকে গেলাম না। তাহলে এই সংকট প্রথমে করে তুলেছিল, এরপরে আমি অন্য আলোচনায় গেলাম। দেখেন সর্বশেষ যেটা একটা দেশের জন্য বড় ঘটনা, করিডোর, বন্দর, এরকম বড় বড় ঘটনা, যে ঘটনায় যদি কোনো নির্বাচিত সরকার পার্লামেন্টও থাকতো তাহলে সে কিন্তু মিনিমাম তার ডেমোক্রেটিক্স নর্ম থাকলে সে কিন্তু একটু রাজনৈতিক দল অন্যদের সাথে আলোচনা করে চিন্তা করত। কিন্তু কোথায় চলে গেল, এমন একজনকে এসে নিরাপত্তা উপদেষ্টা করলেন, তিনি বললেন আরকান আর্মির সাথে আমরা কথা বলবো, যে যা মনে করলো, কিচ্ছু আসা যায় না। একজন প্রেস সচিব, তিনি কি বললেন, নিশ্চয়ই আমার থেকে আপনি ভালো জানেন, তিনি বললেন কে বলেছে আমরা সংস্কারের দায়িত্ব হয়েছে, উই ক্যান ডু এভরিথিং। তার মানে আপনি সংকটটা তৈরি করলো কে? এটা তো কোনো দরকার ছিল না। কারণ আমরা আজকে যে কথা বলছি, আমি কংক্রিট বলি, আমি কংক্রিটে শেষ করি। এটাও বলেছেন যে এটার কোনো এক্সিস্টেন্সই নাই, করিডোরের কোনো এক্সিস্টেন্স নেই। সেটা কথা যদি বলি, আচ্ছা তাহলে করিডোরটা বলে আমি পরে সংক্ষিপ্ত এসেছে। হ্যাঁ, উনি এটা বলেছেন, কিন্তু আমাদের খুব বিনয়ের সাথে বলি, পররাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন? নীতিগত সিদ্ধান্তের কথা উনি বলেছেন না? ঠিক একই দিনে ওনাকে প্রেস কনফারেন্সে যখন আপনারা সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে করিডোর নিয়ে আপনার বক্তব্য, উনি কি বললেন? আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। তৌহিদ হোসেন, জনাব তৌহিদ হোসেন আমাদের চেনা মানুষ, ওনাকে অনেক ভালো জানি। আর আরেকজন যার কথা ওনাকে কিন্তু আমরা জানি না, ওনার সম্পর্কে নানা কথা আছে, তো আমাকে তো ভরসা কার উপরে করতে হবে? তার মানে ওই কথাটা গ্রহণযোগ্য না। আরেকটা খালি বলি, উনি যে এখানে বললেন করিডোর না, আমরা যে মেসেজ দেব সেইটাও একই জিনিস। আমরা আবার আসবো আপনাদের কাছে, তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াত ও এনসিবির বৈঠক শেষে ব্রিফ করছে প্রধান উপদেষ্টা প্রেস উইং, সরাসরি যাচ্ছে সেখানে। হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে এইটা ছিল মেজর 3টা পয়েন্ট। সে বিষয়ে অনেক তাদের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার, উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিংয়ে। প্রথম 2টা মিটিংয়ে লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন, আর 3টা মিটিংয়েই কনসেনসাস কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ ছিলেন। আর প্রথম মিটিংয়ে বিএনপিতে 4 জন ছিলেন, খন্দকার বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে। আর জামাতের মিটিংয়ে 2 জন ছিলেন, জামাতের আমির এবং জামাতের নায়েবে আমির। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে, এবং এনসিপির 4 জন ছিলেন, এবং এনসিপির একমাত্র দল যেখানে একজন মহিলা প্রতিনিধি ছিলেন। এনসিপিকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম। তো মিটিংয়ে প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান করেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে, এবং তারা বলেছেন যে কেউ বলেছেন যে তারা বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে, এবং তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ওনার নেতৃত্বে ওনাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন। জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন, তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে। তো জামাত প্রফেসর ইউনুস যেটা বলেছেন, প্রফেসর ইউনুস আজকে তার মিটিংয়ে 3টা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো জামাত তার এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা তাদের সমর্থন আছে। এনসিপিও একই, তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামাত বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের
জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে এই ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এইটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া মিড জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে। এই ছিল, আর অন্যান্য আর এগুলোই ছিল আজকের। এর বাইরে তেমন কোনো আমরা বলবো যে এগুলো আপনাদের প্রশ্ন নিচ্ছি, আপনারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা ছিল? রাজনৈতিক দলগুলো যে আসলো তাদের বক্তব্য শুনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা? উনি তো প্রত্যেকটা বিষয়ে বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট অ্যাট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করেই হয়। যে পরিস্থিতিতে আজকে বৈঠকটা হয়েছে, গত দুদিন আজকের বৈঠকে কি সংকট কাটবে বলে মনে হচ্ছে নাকি আগের জায়গায় রয়ে গেছে? না, এটা সংকটের কি হলো আমরা জানি না। এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের 3টি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে। বিএনপিকে দেখে মনে হয়েছে যে বিএনপি তাদের এই বৈঠকে সন্তুষ্ট না, যদিও আজকে বলেনি, মনে হয়েছে এটা বিএনপির বিষয়। আমরা শুনছিলাম প্রেস সচিব প্রধান উপদেষ্টার তিনি রাষ্ট্রদূত যমুনার সামনে থেকে ব্রিফ করছিলেন। আমরা এই প্রসঙ্গে আসি, আসলে আমাদের হাতে সময়ও কম হয়ে এসেছে। নীলুফার চৌধুরী মুনিয়াপা, আপনি শুনছিলেন যে নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেছেন যে সরকারের যে 2 জন উপদেষ্টা আছেন, এবং আমার প্রথম প্রশ্নটি ছিল তাদেরকে আসলে আপনারা যে পদত্যাগ করতে বলছেন সেটা আসলে রাজনৈতিক উদ্দেশ্যে, এবং আপনারা বলছেন যে পুনর্গঠন করতে হবে উপদেষ্টা পরিষদ, এবং কেন সেটি আসলে তাদের কি মানে বিতর্কিত কেন তারা আপনাদের কাছে? দেখেন, 2 মিনিট প্রেস সচিব যে উনি বললেন, উনি কিন্তু এটাকে এড়িয়ে গেলেন। এই যে উপদেষ্টাদের পদত্যাগ যে বিএনপির মতো একটা দল চেয়েছে, এটা নিয়ে কিন্তু কোনো কথা বললেন না। এটা আপনার খেয়াল করেন যে প্রেস সচিব বললেন 3টা গুরুত্বপূর্ণ দলের সাথে মিটিং করেছে চিফ অ্যাডভাইজার। গুরুত্বপূর্ণ 3টার মধ্যে একটা দলের কিন্তু আপনার এখন পর্যন্ত নিবন্ধনই হয় নাই। তাহলে কিভাবে ওনারা কিভাবে গুরুত্বটা হিসাব করলেন? এটা আমাদের জন্য একটা প্রশ্ন। গণ অভ্যুত্থানের শক্তি হলেই যে এটা গুরুত্ব, কারণ আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন তখন গণতন্ত্রের মধ্যে যেটা পড়বে সেটাকেই ধরতে হবে। আপনি নিবন্ধন ছাড়াদের জন্য একরকম আইন থাকা উচিত। আর যেটা বলছিলেন আপনি বারবার, এই যে এই উপদেষ্টারা যারা, একজন তো বিদেশ থেকে আসছেন, উনি অন্তত পারে না নিরাপত্তার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় একজন বিদেশি নাগরিক, এবং বিদেশেই যিনি থাকেন, বাংলাদেশের সাথে বহু বছর তার কোনো নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, জি এটা প্রধান উপদেষ্টা নিরাপত্তার বিষয়ে উনি থাকতে পারেন না, এটা পারেন না। এটা একদম বাংলাদেশের অনেক কিছু এটার উপর ডিপেন্ড করে, নিরাপত্তা। এটা খুব সেন্সিটিভ, ভীষণ সিনসিয়ার এই জায়গাটা, এবং এটাকে নিয়েই কিন্তু অনেক রকম কিছু হয়ে যাচ্ছে। তো আর দ্বিতীয় হলো বাকি দুইজন যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে, তারা এনসিপির প্রতিনিধিত্ব করছেন, তারা এখানেও থাকছেন, সরকারের সাথেও কাজ করছেন, আবার সরকারের বাইরে আবার তারা আসবেন। এটা তো হতে পারে না। তারা কতটা বুঝে আপনি দেখেন। ইন দ্য মিন টাইম তারা যথেষ্ট অন্যায় অপকর্ম, এই যে জুলাই প্রোক্লেমেশনের কথা বললেন, জুলাইয়ের কথা বললেন, সিআরে টান পড়লেই জুলাই ঐক্য, আর বাকি সময় ব্যাংক ব্যালেন্স আর ধান্দাবাজি তাদের রইল লক্ষ্য। এই লক্ষ্য দিয়ে তো আসলে জীবন চলবে না। এই সব করে আমরা তো একটা গণতান্ত্রিক একটা নির্বাচনকে কেন্দ্র করে এই সরকার, সেই সরকারে যদি নির্বাচনে ব্যাহত হয় যাদের জন্য, তারা অবশ্যই থাকতে পারে না, তারা নিরপেক্ষতা হারিয়েছে। স্পষ্ট। প্রিন্স ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, খুবই কম সময় আমাদের হাতে 1.5 মিনিট আছে। সেটি হচ্ছে যে কোন রাজনৈতিক দল সেটি গণ অভ্যুত্থানের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে,
এটিও অভিযোগ করছিলেন নাহিদ ইসলাম, আপনি কি মন্তব্য না, করবেন? আপনি যেহেতু সময় কম, আমি এক বাক্যে জি। 2-3টা কথা বলি। প্রথম কথা, আমার জানা মতে যে এই অভ্যুত্থানের বিশেষ করে গত এক যুগের বেশি সময় ধরে যারা আন্দোলন সংগ্রামে আমরা সহজ ছিলাম, যারা ওই রকম কেউ সরে এসেছে বলে আমার কাছে দৃশ্যমান না। পরিষ্কার বক্তব্য, সুনির্দিষ্ট থাকলে কেউ বলতে পারে, মোটেই না। এক একজনের আকাঙ্ক্ষা, যেমন ধরেন কমিউনিস্ট পার্টি, আমরা তো সমাজতন্ত্র চাই, তা আমি কি এখন এই সমাজতন্ত্র তার বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন বাস্তবায়ন কি বলবো? মোটেই না। ইলেকশনে যাব, জনগণ রায় দিলে তখন যাবেই। 3টা কথা বলে শেষ করি। আমি মনে হচ্ছে যতটুকু এখানে শুনলাম, জটিলতার অবসান আমি দেখছি না। না, কারণ আমাদের যদি আন্তরিকতা থাকতো তাহলে করা উচিত কি? বিচার, পরিষ্কার বক্তব্য। বিচারটা কি? অবশ্যই সবাই বিচার চাই, আমরা দৃশ্যমান দেখতে চাই, কিন্তু আপনি বিচার শেষ করা তো যুগেরও পরের ব্যাপার। তাহলে সেইটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। সংস্কার আপনি কতটুকু চান? আপনি কি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন? আপনি কি প্রদেশ গণভোট এই আলোচনাগুলো আনলে তো ঐক্যমত্য হবে না। ঐক্যমত্য যদি করতে চান, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার তাই করতে হবে, আমি কোনো দ্বিমত দেখি না। আর নির্বাচন যত দেরি করবেন, কেন বলছি কারণ জানেন, ধরেন এই যে ডিসেম্বর পর্যন্ত আপনি মব সন্ত্রাস কি বন্ধ করতে পারছেন? জনগণ নিরাপত্তা আছে? দেশের স্বার্থবিরোধী অবস্থানগুলো দেখছেন না দিন দিন প্রকট হচ্ছে? দেশে কিন্তু 30 লক্ষ দারিদ্র বেড়েছে, বিশ্ব ব্যাংকের তথ্য বলছে। কর্মহানি বেড়েছে, আপনি মিল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, জি, বুঝতে পারছি। কোটিপতি বেড়েছে 5000। তা আপনি তো দুর্নীতি উচ্ছেদ করতে পারলেন না, তাহলে আপনি যে 2-4 দিন সময় চান, কেন দেবে জনগণ? সুতরাং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করলেই এই বহু সংকটের অবসান হবে এবং নির্বাচন নিশ্চয়ই হতে হবে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার অধীনে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। শুভরাত্রি।